ঘটনাটা পাঠিয়েছেন যিনি, তিনি লিখছেন যে, "আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলব। যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা ১ বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অনেক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করে। কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি, তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয়, আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার। যখন আমি স্কুলে পড়ি, আমার বাবার ছিল বদলির চাকরি। উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা ১৯৮৭-৮৮ র দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল, তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাসস্ট্যান্ড থেকে বাসস্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনো বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলা শত বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত দুটো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে, "আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিংয়ে না উঠলেই ভালো করতেন।" তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমরা ছোটবেলায় আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটতো। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনে ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরপরই ঘটনাটা ঘটতে থাকলো। আমার বড় ভাই উনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না। কিন্তু উনার যেটা হতো তা সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয়, সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে, মাঝেই হতে থাকে। সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে ২ বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা উনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে। সবকিছু যেন ৫০-৬০ বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা। সাদা চাদর বিছানো সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কোঁকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে, বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দেই।" পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন। একটা কাঁচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথে কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করতে থাকি। চিৎকার করে বলতে থাকি, "ছেড়ে দাও।" ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, "কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়? খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে। হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে।" এরপর আমি বাথরুমে যাই। হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়। হাতের এক জায়গায় খুব জোরে ধরায় ৫ আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা-বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা-আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝ দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের ২ ভাইয়ের জন্য ২টো তাবিজ আনিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরে। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালে প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে ৫-৬টা ডিপ ফ্রিজ দান করে।
প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবারকার ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিকে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে দুইটা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়তো। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল। আর একলা আস্তে আস্তে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন, যাকে আমি স্বপ্নে রেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। পরের ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন। বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সিলিংয়ের পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগাঁ যাবার দরকার পড়লো। সে সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে ভাগ্য ভালো বলতে হবে। ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হলো। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসলো 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে ট্রাপ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখিয়ে বললাম, এই গাছটা কেটে ফেললো, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে 1 বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায় না। কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল। পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাফন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল। কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর কষ্ট করতে হয়েছে। এইটা লিখেছেন আমাকে মোহাম্মদ আরিফুর রহমান সিলেট থেকে। তিনি পেশায় একজন ডেন্টিস্ট। তিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসাধারণ একটি ঘটনা, আমার খুবই ভালো লেগেছে। কেউ একজন ইমেল করেছেন আমাদেরকে, তার ঘটনাটা আমরা শোনাবো। এবং যিনি ইমেল করেছেন তিনি লিখেছেন যে, ভাইয়া কেমন আছেন? আমি আজকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি তার কাছ থেকে ঘটনাটা যেভাবে শুনেছি আপনাদেরকে সেভাবেই বলছি। আমার সাথে তার ফেসবুকে কথা হতো। আমি তাকে ভূত এফএমের কথা বলেছি, সে আমাকে স্টোরিটা বলেছে এবং আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছে। ঘটনাটা আমার আঙ্কেলকে নিয়ে। 1996 এর দিকে আমার আঙ্কেলের চাকরির সুবাদে কলকাতা থেকে কর্ণাটক ইউপিতে ট্রান্সফার করা হয়। কর্ণাটকের একটা গ্রামে তার পোস্টিং পড়ে। আঙ্কেল পুলিশে ছিল, তাই অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। একদিন আঙ্কেলের অফিস থেকে বের হতে প্রায় রাত 12টা বেজে যায়। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। কোয়ার্টারে যেতে অনেক দেরি হয়ে যাবে বলে আঙ্কেল গ্রামের একটা শর্টকাট নেয়। এখানে
এখানে বলে রাখা দরকার যে সেই রাস্তাটা পাকা ছিল এবং অনেক নির্জন জায়গা দিয়ে রাস্তাটা গেছে। রাস্তার দুই ধারে শুধু গাছ ছিল এবং আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, একদম নিরিবিলিতে ছিল। আর রাস্তাটা সম্পর্কে অনেকে অনেক কথা বলতো, যে রাস্তাটা ভালো না ইত্যাদি। তো আঙ্কেল সব বুঝে শুনেই রাস্তাটা ধরে চলতে থাকে। তার কোনো ভয় লাগছিল না, কারণ তিনি জিন ভূত বিশ্বাস করতেন না। আস্তে আস্তে যেন বৃষ্টির বেগ বাড়ছিল। হেডলাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল, তিনি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলেন এবং ঘড়ির দিকে তাকিয়েছিলেন যে 1:30 পার হয়ে গেছে। হঠাৎ তিনি হেডলাইটের ঝাপসা আলোতে একটা মেয়েকে দেখতে পেলেন এবং তিনি এতেই ভাবলেন যে এত রাত্রে এখানে একটা মেয়ে কি করছে। তিনি মেয়েটার কোনো তিনি মেয়েটার যখন একটু কাছাকাছি আসলেন, তখন দেখলেন যে মেয়েটা একটা লাল বিয়ের শাড়ি পরেছিল এবং সে সম্পূর্ণ ভিজেছিল, আর রাস্তার ধার থেকে আঙ্কেলকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছিল। হেডলাইটের আলো থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল আঙ্কেল বাইক থামাতে গিয়েও কেন যেন থামালেন না। তিনি অনেক স্পিডে মেয়েকে পাস করে চলে গেলেন। তিনি ভাবলেন যে মেয়েটার কাছে দাঁড়ানোর দরকার ছিল, না জানি কোন বিপদে পড়েছে। তিনি মনে করলেন যে বাইকটা ঘুরিয়ে মেয়েটার কাছে ফেরত যাবেন। হঠাৎ তার রাস্তার ধারে চোখ পড়ল। তিনি দেখলেন যে সেই মেয়েটি আবারও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর একইভাবে লিফট চাইছে, একটু আগে যাকে তিনি পেছনে ফেলে এসেছেন। আঙ্কেল মোটেও ভীতু ছিলেন না, কিন্তু তিনি মেয়েটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর এবার আরো জোরে মোটর বাইকটাকে মেয়েটাকে পাস করে চলে গেলেন। তিনি বুঝলেন যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত প্রবাহিত হতে লাগলো। তিনি কিছু দূরে গিয়ে হঠাৎ দেখলেন যে সেই মেয়েটি আবার রাস্তার ধারে দাঁড়িয়ে। তিনি তার বাইকের স্পিড আরো বাড়িয়ে দিলেন। তিনি ব্যাক ভিউ মিররে দেখলেন যে মেয়েটা একটা অদ্ভুত রকম হাসি দিয়ে তার বাইকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তিনি স্পিড মিটারে তাকিয়ে দেখলেন যে তার বাইকের স্পিড প্রায় 100 ক্রস করে ফেলেছে। এটা দেখে তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে হনুমান চল্লিশা পড়তে লাগলেন। তার মাথা কাজ করছিল না। এভাবে কতক্ষণ তিনি বাইক চালিয়েছেন তার মনে নেই। তিনি কোনো এক সময় একটা হাটে পৌঁছান এবং সেখানে নাইট গার্ডদের দেখতে পেয়ে তিনি তাদের কাছে যে অজ্ঞান হয়ে পড়েছেন। পরে তিনি পুলিশের চাকরিও ছেড়ে দেন। ভাইয়া, সে যখন আমাকে ঘটনাটা বলে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং এখন আমি আপনাদের যখন লিখছি তখন আমার খুব ভয় করছে। এবং এটা আমাদের লিখেছেন সাদ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে। আমি এখন আরও একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন লিয়াকত লিপু এবং তিনি সিলেট শাহী ঈদগাহ হোসনাবাদ আবাসিক এলাকা সিলেট থেকে লিখেছেন এই ঘটনাটি। তিনি লিখেছেন যে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার জীবনের কোনো ঘটনা না, এটি আমার শোনা একটি ঘটনা। আমি সিলেটে থাকি, তাই আমি চা এবং চা বাগানের সাথে খুব পরিচিত। আমার বাসার পাশে যে চা বাগানটা, সেই বাগানের একটি ঘটনা বলবো। আমি একদিন বিকেলে চা বাগানে যাই। বাগানে পাহারাদারদের সাথে গল্পের সময় তার কাছ থেকে ঘটনাটা শুনি। ঘটনাটি 3 বছর আগের একটি ঘটনা। বাগানে এক রাতে পাহারাদার পাহারা দিচ্ছিল। বাগানের 10 নম্বরে পাহারা দেবার সময় সে দেখে যে একটি অতি সুন্দর মেয়ে রাতে চা পাতা তুলছে। সে তার কাছে যায়, তাকে বলে রাতে পাতা তুলছো কেন? সে তাকে জবাব দেয়, আমি সবসময় রাতে পাতা তুলি, আমি দিনের বেলা পাতা তুলতে পারি না। পাহারাদার এই কথাকে পাত্তা না দিয়ে বলে, দিদি আমারে তোরা সাদা দিদিনি। অর্থাৎ যেটা মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, দিদি আমার কিছু জর্দা পাতা দিবেন? সে জবাব দেয়, তুই আইয়া নিয়ে যা, তুমি এখানে আসো, নিয়ে যাও। সে কথা শুনে এবং সেই অনুযায়ী জর্দা আনতে যায় সেই গার্ড, এবং তখন সেই মেয়েটি তার চোখের মায়াজালে পাহাদারকে আটকে ফেলে এবং তার বাক শক্তি নষ্ট হয়ে যায়। সে দেখতে পায় সেই সুন্দরী নারী আস্তে আস্তে কুৎসিত চেহারায় পরিণত হচ্ছে এবং দেখে যে তার চোখ থেকে রক্ত বের হচ্ছে। তাকে বলে, আমার কাছে কেন আসলে? তুমি জানো না এই বাগানে আমি এই বাগানে যা ইচ্ছা তা করবো, কেউ আমাকে বাধা দিলে তাকে মেরে ফেলবো। তারপর নারী তাকে তার বুকে কয়েকটা আঁচড় দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। পরের দিন তাকে তার সহকর্মীরা বাসায় নিয়ে আসে এবং সে সবাইকে বলে যে রাতের ঘটনা কি ঘটেছিল সেখানে। সে বলে, আমার বুকে যখন আঁচড় দেয় তারপরে মনে হয়েছিল যে আমার বুকে অনেক ভারী কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। সেই পাহারাদার প্রতি রাতে সেই নারীকে ঘুমের মধ্যে দেখতে পায়। সে তাকে মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে। অনেকদিন অসুস্থ থাকার কারণে সে মারা যায় এবং সেই 10 নম্বরে এরপর অনেকে সেই মেয়েকে দেখেছে, তবে কেউ তার কাছে যায়নি। এই ছিল ঘটনা, এবং এটা সিলেটের চা বাগানে একটা অন্যরকম ঘটনা ছিল, সেই জন্যই পড়লাম।
সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে শুরুতেই যে ঘটনাটা আমি আপনাদেরকে জানাবো, সেটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনি বরগুনা থেকে। শুনতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে বরগুনাটা ঢাকা থেকে অনেক দূরে এবং সেখান থেকে তার আসাটা সম্ভব হয়নি। সুতরাং আমাকে যেটা করতে হবে তার ঘটনাটি পড়ে শোনাতে হবে আপনাদের। লিখছেন সাজ্জাদুর রহমান রনি, আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় ৬-৭ বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশে গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স ১২-১৩-র কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেওয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় ৩ মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠলো তাকে নামানোর জন্য এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে এসে পড়ে যায় এবং ঘটনাস্থলে মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এরপরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় ১.৫ মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতে অসম্ভব রকমের আজেবাজে স্বপ্ন দেখা শুরু করেন এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে ২৫-৩০ মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাইরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়ার সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায় এবং তারা আরও দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরে। এবং এখানে আরও আশ্চর্যজনক হলো, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। এটাই ছিল মোহাম্মদ সাজ্জাদুর রহমানি রনির পাঠানো ঘটনা এবং লিসনার যিনি আজকে ভূত এফএমে উপস্থিত থাকতে পারেননি। দিনটি ছিল রবিবার, ১১/১২/২০১১ দুপুর ২টা ৩৫ মিনিট। আমি লাঞ্চ করছিলাম আর টিভি দেখছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ইদানিং খাওয়ার সময় ফোনটা খুব বেশি বেজে ওঠে। বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ আমায় বলল, কি করিস? আমি বললাম, লাঞ্চ। ওকে, লাঞ্চ শেষ হলে ফোনটা ব্যাক করিস। এই বলেই লাইনটা কেটে গেল। উনি ছিলেন আমার চাচাতো ভাই, যার কিনা এখন কলকাতায় থাকার কথা এবং কলকাতা বুঝতেই পারছেন ইন্ডিয়া। এবং বিকজ ওনার হার্টের একটা প্রবলেম ছিল, ট্রিটমেন্টের জন্য ওনার যমজ ২ ছেলে ছিল, যারা এবার ক্লাস 7-8-এ উঠলো, 7 থেকে 8-এ উঠলো এবং ভাইয়ার মানে বিয়ে হয়েছিল। এটা ছিল লাভ ম্যারেজ এবং সবাই খুব ভয় পেতাম আমরা ওনাকে। উনি ছিলেন একজন অ্যাডভোকেট। ছোটবেলায় একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া প্রধানমন্ত্রী বড় নাকি রাষ্ট্রপতি? উনি বলেছিলেন, আমি বড়। ভয়ে
আনন্দের মাঝেই ওনাকে কাছে পেতাম সবসময়। ওনার পরেই ওনার উপরেই ফ্যামিলিটা নির্ভরশীল ছিল। যাই হোক, আমি অনেক অবাক হয়েছিলাম ওনার ফোনে। কিছু বুঝে ওঠার আগেই ফোনটা আবার বেজে উঠল। এবার আমার বড় ভাইয়া। উনি যা বললেন তা শুনে একদমই থা হয়ে গেলাম। একটু আগে যিনি ফোন দিয়েছিলেন, মানে চাচাতো ভাই, তিনি একটা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা একটা হসপিটালে। একটা অজানা ভয় যেন মুহূর্তের মাঝেই আমায় ঘিরে ধরল। এবং কিভাবে এটা সম্ভব আই ডোন্ট নো। ভাইয়া বললেন এই মুহূর্তে ব্যাপারটা কারো সাথে শেয়ার না করার জন্য। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না। কি হবে এখন? নিজেকে সামলাতে পারছিলাম না। বাসা থেকে নিজেকে আড়াল করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটছিলাম নদীর পাড় ধরে। ১ ঘন্টা কেটে যাওয়ার পর ভাইয়া জানালেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে লাশের কফিন আনার জন্য যশোরের বেনাপোলে অর্থাৎ বর্ডার এলাকায় সেখানে যেতে হবে। সিলেট থেকে প্রায় ১১-১২ ঘন্টার পথ ছিল। সো বুঝতেই পারছেন ওখানে গিয়ে লাশের কফিনটা নিয়ে আসাটা সহজ ব্যাপার ছিল না। দেন আমি আর আমার আরেকটা চাচাতো ভাই, ওনার এক সমন্দির আচার ৩ জন এবং দূরের পথ বলে ২ জন ড্রাইভার, মোট ৫ জন মিলে যখন যাত্রা শুরু করলাম তখন সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ছিল। একজন ড্রাইভার খুব বেশি কথা বলে। ড্রাইভ করে অসহ্য রকমের কথা বলে যাচ্ছিল। ড্রাইভ করতে ভাবছিলাম যে এ ভাবছিলাম যে ভাবছিলাম কি যে আছে আজকে কপালে। প্রায় ২ ঘন্টা চালানোর পর হঠাৎ একটা চাকা পাংচার হয়ে গেল। ঘন কুয়াশা আর অন্ধকারাচ্ছন্ন নির্জন রাস্তায় যেন ভয়েরই আনাগোনা। যাই হোক, ১৫ মিনিটের মাথায় চাকাটা চেঞ্জ করে আর তেমন প্রবলেম ফেস না করেই সকাল ৭টা ২৮ মিনিটের দিকে আমরা বেনাপোল পৌঁছে গেলাম। এখন শুধু অপেক্ষার পালা। আমরা চাচ্ছিলাম যদি দিনেই চলে আসতে পারতাম ভালোই হতো। কলকাতা থেকে ২ আড়াই ঘন্টার পথ এই বর্ডারটা। তবে লাশ নিয়ে আসাটা অনেক কষ্টের ব্যাপার। লাশের সাথে আমাদের একজন রিলেটিভ ছিলেন। উনি ওখান থেকে লাশের কফিন নিয়ে আসছিলেন। ওনাকে অনেক ঝামেলা পেরিয়ে যখন আমরা কফিনটা পেলাম তখন রাত প্রায় ৯টা হয়ে গেছে। আবারও যাত্রা শুরু। এবার ৬ জন এবং লাশের কফিন। ৩ ঘন্টা ভালোভাবেই আমরা চলছিলাম। সবাই খুবই টায়ার্ড। এখন শুধু একটাই প্রত্যাশা, ভালোভাবে যেন সিলেট পৌঁছে যেতে পারি। বাট সেটা ততটা সহজ রাত ছিল না আমাদের জন্য। যদি জীবনে কোনো দীর্ঘ রাতের কথা বলা হয়, আমি সেই রাতের কথা বলব। ঘন কুয়াশা মাখা আর অন্ধকার রাস্তায় গাড়িটা ৫০ কিলোমিটার বেগে ছুটছিল। কিছুক্ষণ পর আমরা আরিচা ফেরিঘাটে পৌঁছালাম। ওখানে প্রায় ৩০০ গাড়ির লাইন। কোথা থেকে একটা লোক হঠাৎ করে এসে আমাদের গাড়িটাকে ফেরিতে সবার আগে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আমরা ফেরি পেরিয়ে আবার চলতে থাকলাম। কিছুক্ষণ পর আমরা একটা রেল লাইন ক্রস করতে যাচ্ছি। এবং ঠিক সেই মুহূর্তে একটা রেলগাড়ি আসছিল। অদ্ভুত কিছু একটা ঘটেছিল যা ৬ জনই লক্ষ্য করেছি। রেলগাড়িটা একজন গেটম্যান হাত দেখিয়ে থামিয়ে দিল। আর আমাদের দিকে ইশারা করলো যাওয়ার জন্য। এটা যেমন ইম্পসিবল ছিল, ঠিক তেমনি এটা অবিশ্বাস্য ছিল যে সেই গেটম্যানটা হলো যার কফিন নিয়ে যাচ্ছি সে। অর্থাৎ যে গেটম্যানটা ওখানে দাঁড়িয়েছিল একটা রেলগাড়ি ছুটে আসছিল এবং যিনি কফিনের মধ্যে শুয়ে আছেন তিনি সেই ট্রেনটিকে থামিয়ে দিলেন। খুবই ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা। সবার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সবাই একসঙ্গে সেই ঘটনাটি দেখেছিলেন এবং ড্রাইভার এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি। সে পুনরায় স্বাভাবিকভাবে গাড়ি চালাতে লাগলো। গাড়িটা নিঃশব্দে গাড়িটাতে নিঃশব্দতা বিরাজ করছিল। ভয়ে চোখের পাতাও এক করতে পারছিলাম না। কিছুক্ষণ পর লুকিং গ্লাসের দিকে আমার চোখ পড়তে দেখলাম ড্রাইভার ঘুমিয়ে পড়েছে। তবু যেন গাড়িটা ঠিকঠাকভাবেই চলছে। কি হচ্ছে এসব? ভয়ে কিছু বলতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম তখন সিলেটের কাছাকাছি চলে এসেছি। সকাল ৬টা আমরা সিলেটে পৌঁছে গেছি। কিভাবে এত তাড়াতাড়ি এটা পসিবল হলো আমরা কেউ বলতে পারবো না। আর আমাকেই বা কে ফোন দিয়েছিল এগুলোর কোনো অ্যান্সার আমার কাছে নেই। এবং এই ছিল ঘটনা। এবং যে ঘটনাটা, সেই ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা যে ফোনটা আসলো তার কাছে এবং ফোনটা এসে তাকে বলল লাঞ্চ করার পর যেন ফোন ব্যাক করা হয়। তারপর থেকে লাশের গাড়ি যখন আসছিল তখন মোটামুটি নির্ঝঞ্ঝাটভাবেই তারা ফেরিতে সবার আগে উঠে পড়েছিল। এবং তারা যখন একটা রেলগাড়ির সাথে একটা সংঘর্ষ হতো সেই মুহূর্তে যিনি কিনা কফিনের মধ্যে শুয়েছিলেন তিনি সে গাড়িটা থামিয়ে দিলেন। এই ব্যাপারগুলোর অ্যান্সার তার কাছে নেই, আমাদের কাছেও নেই। এই মুহূর্তে আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছেন ফরিদিন আলম অপূর্ব। আমি চলে যাচ্ছি ঘটনায়। ফরিদিন আলম অপূর্ব তিনি লিখছেন যে আমি যে স্টোরিটি বলছি সেটা আমার সাথে ঘটেছিল কয়েক বছর আগে। আমি তখন বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। সেখানে আমরা ১ সপ্তাহের মতো ছিলাম একটা বাংলোতে। বাংলোটার নাম আর লিখলাম না। তো একদিন প্রায় রাতে ২টার দিকে ২টা থেকে ২:৩০টার মাঝে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। তখন আমি রাতে উঠে আমি গ্লাসে পানি ঢালতে লাগলাম। বাহিরের থেকে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি এতটা কেয়ার করলাম না। আমি আবার ঘুমানোর জন্য প্রস্তুত হলাম। কিন্তু কেন যেন আমার ঘুম আসছিল না।
আমার ভীষণ গরম লাগছিল, ও তাই আমি জানালাটা খোলার জন্য উঠলাম এবং আগেই বলে নিলাম যে জানালাটার পাশে ঘন জঙ্গল ছিল। তো আমি যখন জানালাটা খুললাম তখন আমি একটা আর্তনাদের শব্দ পেলাম। আমার রুমটার মধ্যে একটা বাহিরে যাওয়ার দরজা ছিল। তো আমি ব্যাপারটা দেখার জন্য বাহিরে গেলাম। আমি দেখলাম আমার জানালাটার পাশে একটা বয়স্ক লোক বসে আর্তনাদ করছে। তো তাকে সাহায্য করার জন্য আমি তার সামনে গেলাম এবং তাকে আওয়াজ দিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করল না। আমি তার সামনে এগিয়ে গেলাম ও তাকে স্পর্শ করলাম। তখন সে উঠে ঘন জঙ্গলের দিকে খোঁড়াতে খোঁড়াতে এগোতে লাগলো এবং আমি তাকে পেছন থেকে দেখলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করল না, বরং আরো গভীর জঙ্গলের দিকে এগোতে লাগলো। সে কিছু গভীরে যাওয়ার পর আমাকে ইশারা করলো সেখানে আসার জন্য। তখন আমি সেখানে এগোলাম এবং সে আমাকে আঙুল দিয়ে ইশারা করে কিছু একটা দেখালো। আমি সেখানে তাকালাম এবং আমি দেখলাম যে একটি বৃদ্ধ লোকের লাশ সেখানে পড়ে আছে। অবাক কাণ্ড, এই যে লোকটা, এটা যে খুবই অবাক একটা ব্যাপার যে আমি এতক্ষণ সাহায্য করার চেষ্টা করছিলাম যে লোকটাকে, তার চেহারা ও লাশটির চেহারা একদম হুবহু একই রকম। আমি তার দিকে আবার ফিরে তাকালাম এবং দেখলাম যে সে নেই এবং সেখানটাতে আমি তারপর ভয়ে চিৎকার দিয়ে আমাদের বাংলোর কাছে দৌড়ে গেলাম এবং রুমে ঢুকে আমার জ্ঞান হারালাম। আচ্ছা, লিখেছেন আপনি যে রীতি অনেক যেভাবে লিখেছেন সেটা পড়া খুবই ডিফিকাল্ট। আমি ঘটনাটা বলি বরং, যে উনি বলছেন যে উনি ওনার বাংলোতে ছিলেন এবং জানালা খুলে দেখলেন যে একজন বয়স্ক লোক, সেই বয়স্ক লোকটাকে দেখে তিনি প্রথমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন এবং বয়স্ক লোকটা তাকে যেটা বললেন সেটা হচ্ছে ইশারা করে জঙ্গলের দিকে চলে গেলেন এবং গভীর জঙ্গলে গিয়ে তাকে ইশারায় কাছে ডাকলেন। এবং কাছে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে উনি ইশারা করে একটা ডেড বডি দেখালেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইটা যে এই ভদ্রলোক, তার চেহারা যেমন ডেড বডির চেহারা ছিল অবিকল সেই রকম। এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে সেই সেখানে তার থাকার কথাও না, ভয়ে তিনি দৌড় দিয়ে সেখান থেকে চলে এসেছিলেন এবং পরের দিন সকালবেলায় তিনি তার যে সমস্ত চারপাশের লোকজন ছিল তাদের সবাইকে বলেছিলেন যে এরকম ঘটনা, এবং তারা সেখানে গিয়েছিলেন, যেখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে সবাই মিলে লোকজন সাথে নিয়ে তারা দেখেছিলেন এবং গিয়ে দেখলেন যে হ্যাঁ, পরের দিন সকালবেলায় সেখানে যাওয়ার পরেও দেখা গেল যে সেই বৃদ্ধ লোকটি সেখানে পড়ে আছে এবং পুলিশকে তারপর ইনফর্ম করা হয়েছিল এবং পুলিশ কিছু ইনভেস্টিগেশনের পর লাশটি নিয়ে চলে গিয়েছিল। এই ছিল ঘটনা। তো এখন আমার যেটা মনে হয়েছে যে এই বৃদ্ধ ভদ্রলোকটি হয়তো সাহায্য চাইতে এসেছিলেন এবং এই ভদ্রলোকটি হয়তো তার লাশটি দেখিয়ে তাকে বলতে চাইছিলেন এরকম কিছু একটা, এটাকে সৎকারের ব্যবস্থা করা হোক। তো আমি জানি না যে আপনাদের কারো কোনো দিন এরকম সমস্যা হয়েছে কিনা বা এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের আছে কিনা, বাট এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার যে কোনো একটা লোক যদি নিয়ে গিয়ে আপনাকে তার নিজের লাশ দেখায়, এটা খুবই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হওয়ার কথা। আমি নেক্সট এক্সপিরিয়েন্সে চলে যাচ্ছি এবং এটি আমাকে পাঠিয়েছেন আরও একজন, তার ঘটনাটা আমি পড়ছি। লিখছেন আমাকে, প্রিয় রাসেল ভাইয়া, আপনি নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালো তরে। আমি আমার বন্ধুর সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময়টা বর্ষাকালের এক রাত, ঘড়িতে সময় প্রায় 11:30। বাইরে তখন তুমুল বৃষ্টি। আমার এক বন্ধু সেদিন তাদের বাসায় সম্পূর্ণ একা। একটু জানিয়ে নিই, ওর মা 1 সপ্তাহ হয় সেই বাসাটায় গিয়ে উঠেছিল। বাসাটা ছিল 6 তলা, ওরা থাকতো 5ম তলায়। বাসাটার 4 তলায় থাকতো বাড়িওয়ালারা এবং সবার ওপরের তলাটা ছিল খালি। যা হোক, বৃষ্টির কারণে হয়তো সেই সময়টা লোডশেডিং চলছিল। আমার বন্ধুটি মোমের আলোয় খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লো। বাইরে তখন বৃষ্টি কমেনি এবং বোধহয় আরো খানিকটা বেড়েছে। খানিক বাদে ওরা হঠাৎ করেই ওর ঘুম ভেঙে যায়। কেন হয়নি তা বলতে পারে না। ঘড়িতে সময়টা তখন রাত 2:10। ওর ঘুম আসে না, আর তাই ও শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতে থাকে। হঠাৎ সে তার ঘরের পাশে খাবার ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। খুটখাট কিছু আওয়াজ অনবরত হতে থাকে, যেন কেউ সেখানে বসে খাচ্ছে। অথচ ও ছাড়া পুরো ফ্ল্যাটে দ্বিতীয় কোনো মানুষ ছিল না। ও একটু ভয় পায়, তবে মনকে প্রবোধ দেয় এই ভেবে যে রাতের বেলায় এমন শব্দ হতেই পারে, ভয় কিছু নেই। শব্দগুলো তখনও চলছিল এবং একসময় তার স্পষ্ট শুনতে পেল সে কেউ একজন জগ থেকে গ্লাসে পানি ঢালছে এবং 6-7 সেকেন্ড পর গ্লাসটি টেবিলে রাখার আওয়াজও পেল, যেন সত্যি কেউ পানি খেলো। এবার আমার বন্ধুটি সত্যি প্রচন্ড ভয় পেয়ে যায়। রাত 2টার পর খালি বাসায় তার ঘুম ভেঙে গিয়ে পাশের ঘরেই এমন স্পষ্ট খাওয়া দাওয়ার শব্দ পেলে অতি সাহসীরও কি হাল হয় সেটা আপনারা বুঝতে পারছেন। যা হোক, সে সাহস করে শোয়া থেকে উঠে বসে। ভেবে পায় না কি করবে। ঘরে চোর ঢোকে এবং ঘরে চোর ঢোকার যদি কোনো সম্ভাবনাই ছিল না, তবুও তার মনে ক্ষীণ আশঙ্কা জেগেছিল এবং ক্ষীণ আশঙ্কা জাগে সেটি যে চোর হয়তো ঢুকতে পারে, হয়তো ভয় কাটানোর জন্য। তবু সে আল্লাহর নাম নিয়ে পা টিপে দরজার কাছ থেকে খাবার ঘরে উঠে দেয়। তখন আর শব্দ নেই। মোমবাতি জেলে নিয়ে সে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়। না,
কিছু নেই। খাবার টেবিলটাও একদম খালি, শুধু দুটো গ্লাস, এবং দুটো গ্লাস আছে সেখানে। সে হতবাক হয়ে যায়, অলৌকিক কিছুর ভয় তাকে পেয়ে বসে। সে কোনো মতে গিয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর শুরু হয় আসল সমস্যা। সে স্পষ্ট শুনতে পায় তাদের ওপরের ফ্ল্যাটে কিছু একটা হাঁটছে, পায়ের আওয়াজটা থেমে থেমে হচ্ছে, এবং দেয়ালে আঁচড় কাটলে আর হাত দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কাউকে আটকে রাখা হয়েছে ওই ফ্ল্যাটে। সে মুক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ওপর তলাটা ছিল পুরোটাই খালি। বন্ধুটি নিজেকে আর বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার মোবাইলে রাতের ওই SMS, ওই ঘটনাটা SMS এ লিখে সেভ করে রাখে, ভাবে যে পুরো ব্যাপারটা হয়তো তার হ্যালুসিনেশন বা নাইটমেয়ার কিনা তার সকালে সেই SMS দিয়ে প্রমাণ পাওয়া যাবে। সে ঘুমানোর জন্য খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না, কারণ আওয়াজের মাত্রা আরো তীব্র হতে থাকে, সঙ্গে তার ভয় আরো বাড়তে থাকে। তাই সে অস্থির হয়ে ফোন করে তার মাকে, যিনি ওই সময় গ্রামে ছিলেন। সব শুনে আন্টি সম্ভবত বিশ্বাস করেন নাই, এবং তাকে সাহস দেওয়ার জন্য বললেন যে তুমি একটু ওপরে যাও, বা থেকে ঘুরে আসো, ছাদে যাও বা কোন জায়গা থেকে ঘুরে আসো, একটু ভালো লাগবে। মায়ের কথায় সাহস ফিরে পায় সে। একটা টর্চ আর ছাতা নিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। তখন সময় রাত 3টার মতো হবে। বৃষ্টি হালকা থেমে এসেছে, আওয়াজ একদমই নেই। সে যখন কিছু না ভেবেই সিঁড়ি দিয়ে ওঠে, ছাদের দরজাটার কাছে যায় এবং টর্চটা জেলে দরজায় দাঁড়িয়েই পুরো ছাদটা দেখে। হঠাৎ ছাদের একটা কোণায় তার চোখ আটকে যায়। সে দেখে কেউ একজন এত রাতে, এত বৃষ্টিতেও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিতে আবছা বোঝা যাচ্ছিল যে ওখানে কেউ আছে। বন্ধুটির একবারও ওই জিনিসটি অদ্ভুত বা ভয়ের ব্যাপারটা খেয়াল হলো না, খুব স্বাভাবিকভাবে নিল সে। তার মনে হলো, যাক, এতক্ষণ পর একজন মানুষের দেখা পাওয়া গেল। সে ছাতা খুলে ছাদে ঢুকে পেছন থেকে তার দিকে এগিয়ে গেল এবং দেখলো 16-17 বছর বয়সী খুব চিকন একটা ছেলে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে ছিল বন্ধুটির দিক থেকে উল্টো দিক ঘুরে। তার চেহারা না দেখা গেলেও বোঝা গেল তার শরীর এবং পরনের সাদা ফতুয়ার পাজামাটা সম্পূর্ণ ভেজা। সে কোনো নড়াচড়াই করছিল না, এমনকি ছাদে দ্বিতীয় কারো উপস্থিতি পেয়েও না। তাই আমার বন্ধুটি আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, এই ছেলে, এত রাতে ছাদে উঠে বৃষ্টিতে ভিজছো কেন? কোথায় থাকো তুমি? বন্ধুটি বোধহয় খানিকটা ভয় পেয়ে নার্ভাস হয়ে এত প্রশ্ন জিজ্ঞেস করে বসে, এবং কারণ ততক্ষণে ব্যাপারটা বেশ অস্বাভাবিক সেটা সে বুঝতে শুরু করেছে। ততক্ষণে ছেলেটিও ঘুরে দাঁড়িয়েছে, এবং চোখ দুটো ছিল তার কোটরে ঢুকে থাকা, কিন্তু বড় বেশি উজ্জ্বল। মুখটা ছিল রক্তশূন্য, ফ্যাকাশে। সে বন্ধুটির দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, এটা আমারই বাড়ি, আমি এখানে থাকি। কিন্তু সেই মুহূর্তে যা হলো, তার মনে হয় মাঝরাতে বৃষ্টিতে একা দাঁড়িয়ে থেকে সহ্য করার ক্ষমতা কারণ নেই। কথা শেষ করেই ছেলেটি নিজেকে এড়িয়ে দেয় ছাদের বাইরে, অর্থাৎ সে ছাদ থেকে নিজ ইচ্ছায় নিজেকে ফেলে দেয় নিচে। ভয় আর আতঙ্কের শেষ সীমানায় পৌঁছে যায় আমার বন্ধুটি, এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে আমি। তার আগে সে চিৎকার করেছিল কিনা সেটি তার মনে নাই। সকালে তার জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফিরে সে নিজেকে আবিষ্কার করে তার শোবার ঘরের বিছানায়। চারপাশে বাড়িওয়ালাদের পরিবারের লোকজন, পুরো বাড়ির আরো কিছু লোকজন তাকে ঘিরে রয়েছে। বন্ধুটি পাগলের মতো চিৎকার করে আর বলে, ছেলেটি কি মরে গেছে? তোমরা ওকে বাঁচাও। সবাই জানতে চায় কেন সে এত রাতে ছাদে গিয়েছিল আর কি বা হয়েছিল। আর সবচেয়ে অবাক হয়ে বাড়িওয়ালা প্রশ্ন করলো, কোন ছেলে? সে সব ঘটনা খুলে বলে এবং ছেলেটির বিবরণ দেয় সবাইকে। সব শুনে বাড়িওয়ালা আন্টি কান্নায় ভেঙে পড়েন। সবাই এই ঘটনায় খুবই অবাক হয়। অবশেষে জানা যায় ছাদে ওর দেখা সেই ছেলেটি ছিল বাড়িওয়ালা আন্টির 3 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে। তবে তাকে সামনাসামনি আবার দেখার কথা সবার কাছে অবিশ্বাস্য থাকে, কারণ ছেলেটি ছিল মানসিক ভারসাম্যহীন। বয়স ছিল তার 17। অতিরিক্ত পাগলামির কারণে তাকে বেশিরভাগ সময় 6ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বন্দি করে রাখা হতো। বছর 2 আগে এক রাতে দরজা খোলা পেয়ে সে ছাদে গিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। এরপর থেকেই 6ষ্ঠ তলায় অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কেউ থাকতে পারতো না, কারণ অনেক বাজে এক্সপিরিয়েন্স হতো ভাড়াটিয়াদের। একবার একটি পরিবার ভাড়া আসলেও তাদের 14-15 বছর বয়সী একটি ছেলের সাথে কিছু একটা হয়, যাতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অপ্রাকৃত বা আদিভৌতিক যাই বলা হোক না কেন, এই ঘটনাটি গ্রহণযোগ্য ব্যাখ্যা আমার জানা নেই। না আমার বন্ধু ছেলেটিকে চিনতো, না এই বাড়ির কোনো ঘটনা সে জানতো। তবে হয়তো প্রকৃতির কোনো অজানা খেয়ালই আবার ঘটনাটিকে ফিরিয়ে এনেছিল। শরীর ধ্বংস হয়ে গেছে, আত্মার নেই। মৃত্যুর পরেও হয়তো মৃত সেই মানুষটির আত্মা ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। ছেলেটির আত্মাও হয়তো সবাইকে তার কথা ফের স্মরণ করিয়ে দিচ্ছিল এমন একটা ঘটনার মধ্যে দিয়ে। এবং তারপরে তিনি লিখেছেন, এই হচ্ছে ঘটনাটা এখানে শেষ। এবং তারপরে তিনি লিখেছেন যে, ভাইয়া, আমি গতবারই ঘটনা পাঠিয়েছিলাম, সেটা পড়ার কথা কেউ পড়া হয়নি, কারণ আমি এরকম ধরনের একটা ঘটনা তিনি পাঠিয়েছিলেন, এবং আমি বলেছিলাম যে এটা আপনি কোনো বই থেকে পেয়েছেন কিনা বা অন্য কোনো জায়গা থেকে পেয়েছেন কিনা, এবং তিনি আমাকে অ্যাসিওর করেন যে না, আমি কোনো বই থেকে পাইনি, বা আমি এই ঘটনাটা অন্য কোনো জায়গা থেকে পাইনি, এটা আমার একান্ত নিজের ঘটনা, কিন্তু আমার লেখার স্টাইলটা হয়তো এরকম, যে জন্য আপনি বিভ্রান্ত হচ্ছেন। তো আমি এবার আর ভুল করি, তার যখন সেকেন্ড ঘটনাটি আমি পেয়েছি তখন সেটা আমি পড়ে ফেলেছি। নামটি বলে দিই, তার নাম ফয়সাল আবির, আবার ঢাকা থেকে তিনি ইমেলটি করেছি। আমরা আপাতত ঘটনায় যাচ্ছি। লিখেছেন আমাদেরকে যে, আসসালামু আলাইকুম, আমার নাম
মান্নি জাহান, মানে এটা কি মুন্নি হবে কিনা আমি ঠিক জানি না। এবং তিনি বলেছেন যে আমার বয়স 30 বছর, আমি ফকিরাপুল থেকে বলছি। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। এটার মাঝে বিন্দু পরিমাণ মিথ্যে, ভুল কিংবা বানোয়াট কিছু নেই। ঘটনাটা আপনাদের কতটুকু নাড়া দিবে জানি না, কিন্তু আমি এখনো ভুলতে পারি না। মনে পড়লে অসম্ভব ভয় লাগে। ঘটনাটা ঢাকা মেডিকেল নিয়ে। ঢাকা মেডিকেলে কেউ আছে শুনলে আমি আজও দেখতে যেতে সাহস পাই না। বাসায় একজন লজিং টিচার ছিলেন এবং ক্লাস 6 থেকেই তিনি আমাদের পড়াতেন। সম্পর্কে তিনি আমাদের চাচা, গরিব ছিলেন। ঢাকাতে ওঠার মতো কোনো আত্মীয় স্বজন ছিল না। তার এক ভাইয়ের ছেলে 10-12 বছর হবে, সে সাইকেল চালাতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে অসুস্থ হয়ে যায়। তাকে ঢাকাতে নিয়ে আসা হয় এবং আমরাই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। প্রথম দিনে তার অবস্থা ভালো ছিল না। এরপর তার কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে যায় এবং তিনি বলছেন যে আমি আর আমার ভাই বাচ্চাটাকে দেখতে চাই। রাত 10টার দিকে রওনা দিই আমরা। বাচ্চাটার অবস্থা খারাপ হওয়ার কারণে অনেকক্ষণ স্টে করলাম। রাত তখন প্রায় 2:30 এবং যখন রাত অলমোস্ট 2টা, তখন আমার ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। কিন্তু কোন দিক দিয়ে ওয়াশরুম এবং কাকে জিজ্ঞেস করবো কিছুই চিনতে পারছিলাম না। হসপিটালের একজন কর্মীকে দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, বাথরুমটা কোন দিকে? সে আমাকে হাতের ইশারায় একটা দিক দেখিয়ে দিল। তো আমি একাই বাথরুমের দিকে গেলাম। বাথরুমে যেতে হবে একটা ওয়ার্ডের ভেতর দিয়ে। ওয়ার্ডটির ভেতর আমি দেখতে লাগলাম যে বিরাট বড় একটা রুম, হল রুম বলা চলে, এবং পুরোটা রুম ভর্তি পেশেন্ট। রুমের প্রতিটি বেডে পেশেন্ট আছে। কেউ ঘুমিয়ে আছে, কেউ জেগে আছে। আমি সবার দিকে একটু একটু তাকালাম, দেখলাম আমার দিকেও কেউ কেউ তাকিয়ে আছে। এবং আমি তাদের মাঝে দিয়ে সোজাসুজি বাথরুমের সামনে গেলাম। গিয়ে দেখলাম এত রাতেও বেশ বিজি ওয়াশরুমটা। কেউ ঢুকছে, কেউ বের হচ্ছে। আমি যেতে পারছি না। আমি 3-4 মিনিট ওয়েট করলাম বাইরে দাঁড়িয়ে। তাদের প্রত্যেকের চেহারা কেমন যেন ফ্যাকাশে, মনে হয় শরীরে রক্ত নেই। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। আমিও কোনো কথা না বলে একসময় বাথরুমে গেলাম এবং 2 মিনিট পর বের হয়ে আসলাম। বাইরের দিকে এসে একজন হসপিটালের সুইপারের সাথে আমার দেখা হয় এবং দেখা হওয়ার পরপরই আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, এতগুলো পেশেন্ট ঘুমিয়ে আছে, লাইটগুলো চালানো কেন? সবগুলো লাইট জ্বলছে, 7-8টা টিউব লাইট হবে, জ্বলে আছে, এগুলো নিভিয়ে রাখলেই তো পারেন। উনি আমাকে বললেন, এরা তো পেশেন্ট না, সেগুলি তো সব লাশ। ভয়ে আমার হাত পা শীতল হয়ে গেল। এরা সব লাশ। আমি ডান দিকে বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আমার ডান পাশে একটা কর্নারে ছোট্ট একটা বাচ্চাদের অনেক লাশ সাদা চাদর দিয়ে মুড়িয়ে স্তূপ করে রাখা হয়েছে। আমি আমার পা বাড়াতে সাহস পেলাম না। আমি থমকে রইলাম আর তাকে বললাম যে এইদিকে বাথরুম, কথাটা কমপ্লিট করতে পারলাম না। সে আমাকে বলল, এদিকে কোনো বাথরুম নেই, এটা তো লাশের ঘর, আপনি ওই দিকে সোজা চলে যান। আমি তো অলরেডি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসেছি। আমি তাহলে কোথায় গিয়েছিলাম? কাদের দেখলাম? নিজে গিয়েছিলাম নাকি আমাকে কেউ নিয়ে গিয়েছিল? আমি দৌড়ে পেশেন্টের কাছে ফিরে আসলাম। কোন ওয়ার্ডে কোথায় কিভাবে গিয়েছিলাম কিছুই আমি মেলাতে পারলাম না। আমি জানি আমি ভুল দেখিনি, তবে এটা কি ছিল এখনো আমার মনে হয় যে আসলে কি এটা সত্যি নাকি মিথ্যা, এরকম একটা কথা দিয়ে তিনি শেষ করেছেন। এই ছিল ঘটনা যে তিনি বাথরুমে যাওয়ার সময় যে ওয়ার্ডের ভেতরে গেছিলেন, এটা ওয়ার্ড পার হতে হয় এবং সেখানে তিনি অনেক মানুষকে তার দিকে তাকিয়েও থাকতে দেখেছেন। অনেক মানুষকে বিভিন্ন দিকে তাকিয়ে থাকতে দেখেছেন, অনেক মানুষকে চুপচাপ শুয়ে থাকতে দেখেছেন। পরে জানতে পারলেন যে না, এখানে কোনো বাথরুম ছিল না, সেরকম কোনো ওয়ার্ডের কোনো খোঁজ খবর নাই এবং এটা ছিল একটা লাশ। এতগুলো লাশ তারা তাকালো কিভাবে বা কি হলো কিছুই বোঝা যাচ্ছে না। এটা পুরো হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু এরকম ভাবে আর যদি হ্যালুসিনেশন হয় কি অবস্থা হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করবো আমি জানি না। অপরিচিত কাউকে কি আমি বাথরুমের কথা জিজ্ঞেস করবো না, যেটা তাদের ওয়াশরুমটা কোথায়? নাকি আমি খুব রাতের বেলায় এরকম কোনো জায়গায় যাওয়ার সাহসী করবো না? নাকি অপরিচিত কোনো বাথরুমে আমি ঢুকবো না? আসলে বাসার বাথরুমও তো যে কোনো সময়